আজকে আমরা শুরু করব মডার্ন হিস্ট্রির খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো ব্যাটেল অফ পলাশি। এবার প্রথমে একটা আইডিয়া নিয়ে নিই আমরা যে হোয়াট ইজ ব্যাটেল অফ পলাশি। অ্যাকচুয়ালি 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ার একটা ফরমান জারি করে। ফরমানের মধ্যে ফরমান ইন দ্য সেন্স হচ্ছে আদেশ টাইপের জারি করে, যেটার মধ্যে বলা হয়েছিল যে ইংরেজরা ভারতের থেকে যতই ব্যবসা করুক না কেন, ওরা ইম্পোর্ট বা এক্সপোর্টে কোনো রকম ট্যাক্স দেবে না। এখন এইটাই যখন মুঘল এম্পারার ডিসাইড করেছিল, তখন এটা অ্যাপ্লিকেবল হয় সারা ভারতের ক্ষেত্রে। কিন্তু ততদিনে ভারতের স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান এস্টাবলিশড হয়ে গেছিল বেঙ্গলে। সেই জন্য কনফ্লিক্টটা আস্তে আস্তে তৈরি হয়। এভাবে কনফ্লিক্টটা হতে হতে যখন কনফ্লিক্টটা গিয়ে পৌঁছালো ভারতের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কাছে, তখন ব্যাপারটা গিয়ে দাঁড়ায় খুব এক্সট্রিম পর্যায়ে। এখন আমরা আস্তে আস্তে দেখব এটা কি করে সম্ভব হয়েছিল, কি করে ঘটেছিল পুরো ঘটনাটা। আচ্ছা, এই ভিডিওর যে পিডিএফটা আছে সেটা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, বা টেলিগ্রামের যে লিঙ্কটা আছে ওটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শুরু করি ব্যাটেল অফ পলাশি। আচ্ছা, এই যে তোমরা সবুজ রঙের যে জায়গাটা দেখছো সেটা হচ্ছে ইউনাইটেড বেঙ্গল। আজকের পশ্চিমবঙ্গ, ডাব্লিউবি, বাংলাদেশ, আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, এরকম প্রভৃতি রাজ্য নিয়ে তখনকার ওয়েস্টার্ন বলছি, ইউনাইটেড বেঙ্গল ছিল। এবার আসছি আমরা ফারুক শিয়ারের ফরমানে, যেখান থেকে পুরো ঘটনাটা শুরু হয়েছিল। মানে ফাসেদ কি জড় বলে না, ওটা হচ্ছে ফারুক শিয়ারের ফরমান ছিল। আচ্ছা, আমি একটা কাজ করেছি যে যাদের যাদের ইংলিশে কম্ফর্টেবল হয় তারা ইংলিশে পড়বে বা দেখে নিতে পারে, আর যাদের মানে অ্যাকচুয়ালি অনেক নেপালি ছেলেমেয়েরা এরকম আছে যাদের ইংলিশটা বুঝতে একটু অসুবিধা হয়, সেই জন্য আমি হিন্দিতেও পিডিএফটা প্রোভাইড করে দেবো। আচ্ছা, এখন আসি মেন ঘটনায়, রয়্যাল ফরমান বাই এম্পারার ফারুক শিয়ার। কী হয়েছিল 1717 এডিতে একটা রয়্যাল ফরমান মানে চার্টার ফারুক শিয়ার জাহির করেছিল, যেটাতে বলেছিল যে পারমিশন অফ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্রিটিশ গুডস ইন বেঙ্গল উইদাউট পেইং ট্যাক্সেস। মানে এক্সপোর্ট ইম্পোর্ট ওরা করতে পারতো কোনো রকম ট্যাক্স দেওয়া ছাড়াই। আচ্ছা, এতে কি হলো অসুবিধা? ওই যে বললাম, ততদিনে বাংলার নবাব ডিক্লেয়ার হয়ে গেছিল, সেটা হচ্ছে মুর্শিদ কুলি খান MQK। আচ্ছা, এই মুর্শিদ কুলি খানের আরেকটা নাম ছিল মোহাম্মদ হাদি, ঠিক আছে? আচ্ছা, নবাব অফ বেঙ্গল, ফার্স্ট নবাব অফ বেঙ্গল বলা চলে। 1717 থেকে 1727 অব্দি তিনি রাজত্ব করেছিল, এবং তিনি একটা হিন্দু ফ্যামিলির থেকে বিলং করতো, যেটা নাকি ডেকান প্লাটুতে ছিল। এই মুর্শিদ কুলি খান প্রথম মুর্শিদাবাদে নিয়ে এলো কোথার থেকে? ঢাকার থেকে। আগে যেই বাংলা ছিল, বাংলার ক্যাপিটাল ছিল হচ্ছে ঢাকা, কিন্তু ঢাকার থেকে ক্যাপিটালটা মুর্শিদাবাদে নিয়ে হলো হচ্ছে মুর্শিদ কুলি খান। এই যে মুর্শিদ কুলি খান। এবার নবাবের কথাই যখন বললামই, তাহলে আসো আমরা দেখে নিই নবাবের হেয়ার কিটা কী ছিল বাংলার নবাবের। প্রথমে মুর্শিদ কুলি খান, তারপর এলো সুজাউদ্দিন মোহাম্মদ খান, তারপর সরফরাজ খান, এবং তারপর আলীবর্দী খান। এরা অতটা প্রমিনেন্ট রুলার ছিল না বাংলার, কিন্তু তারপরে আলীবর্দী খানের নাতি ছিল হচ্ছে সিরাজউদ্দৌলা। হ্যাঁ, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এবার এই সিরাজউদ্দৌলা ছিল একটু মানে ওই রাউডি টাইপের। তো এই রাউডি সিরাজউদ্দৌলা বা নর্মাল সিরাজউদ্দৌলা আর কি কী করেছিল? প্রথমে ফোর্ট উইলিয়াম ক্যাপচার করেছিল। কেন? এই ফোর্ট উইলিয়াম ক্যাপচারের আগে বলে দিই একটু যে ফোর্ট উইলিয়াম তৈরি হয়েছিল 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। অ্যাকচুয়ালি ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা দুজনেই নিজেদের যেই ফ্যাক্টরি ছিল সেগুলোকে ফোর্টিফাই করেছিল মানে হচ্ছে বন্দুক, তোপ দিয়ে, অস্ত্রশস্ত্র দিয়ে
নিজেদের ডিফেন্ডের জন্য ওরা ওই ফোর্টিফাই করছিল বিভিন্ন যেই ক্যাসেল আছে তাদের মেনলি ফ্যাক্টরিগুলোকে। এতে সিরাজউদ্দৌলার একটু প্রবলেম ছিল, ওই যে বললাম একটু রাউডি টাইপের ছিল। সেই জন্য সিরাজউদ্দৌলা ওদেরকে বললো যে দেখো এটা বাংলা, এবার বাংলায় মানে আমার বাংলায় তোমরা তো বাইরে থেকে এসছো, তোমরা এসে এখানে বিজনেস করছো ঠিক আছে, কিন্তু তোমরা তোমাদের ফ্যাক্টরিগুলোকে ফোর্টিফাই করে নিচ্ছ, যেটা নাকি খুব আপত্তিজনক। তো ও এখানে আপত্তি জাহির করেছিল। সেই জন্য ফ্রেঞ্চরা কি করলো, বললো আচ্ছা ঠিক আছে তোমরা তো মানে তুমি তো এখানে নবাব, তো ঠিক আছে আমরা আর করবো না এরকম ফোর্টিফাইটা করবো না। কিন্তু ইংরেজরা ছিল একটু ঘেটিতারা, ওরা বললো যে না আমরা তো ফোর্টিফাই করবো আর 100 বার করবো। এই কথাটাই শোনার পরে সিরাজউদ্দৌলার ঘটিটা হয়ে গেল গরম। ঘটিটা গরম হয়ে যাওয়ার পরে সিরাজউদ্দৌলা কি করলো, ডিস্ট্রয় করলো ফোর্ট উইলিয়ামকে। আচ্ছা করলো, ঠিক আছে ভালো কথা। কবে করলো? করলো হচ্ছে 1756-তে। 1756-তে এটা করার পর আস্তে আস্তে পুরো পুরো ফোর্ট উইলিয়ামটাই সিরাজউদ্দৌলা নিজের হেফাজতে নিয়ে নিয়েছিল। এবার এই ফোর্ট উইলিয়ামকে হেফাজতে নেওয়ার পর ওখানের যেই গভর্নর ছিল, গভর্নর ড্রেক এবং তার মিসেস অ্যান্ড চিলড্রেন মানে সন্তান যারা ছিল তারা ফলতায় পালিয়ে গেছিল। এখানে ফুলতা লেখা আছে ঠিকই, কিন্তু ফুলতাটা অ্যাকচুয়ালি হচ্ছে ফলতা। দেখবে কলকাতার থেকে মানে ওই ধর্মতলার থেকে অনেক বাস ফলতা যায়, মেনলি এই 234 নামে একটা বাস আছে, ওটা মেনলি ফলতা টলতা যায়, ওদিকে যায় আর কি মেবি। এবার এই যে ফলতায় ওরা চলে গেল, পালিয়ে গেল, তারপর ফোর্ট উইলিয়াম হয়ে গেছিল ব্রিটিশ নবাব, ভারতের বাংলার নবাব সিরাজউদ্দৌলার কবজায় চলে গেছিল ফোর্ট উইলিয়াম। এবার সিরাজউদ্দৌলা এখানে একটা মর্মান্তিক ঘটনা করেছিল, যেটা অনেক ইতিহাসকারদের মতে একটা রুমার বলা চলে, আবার অনেক ইতিহাসকাররা এটাকে সত্যি বলে মনে করত। ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল ঘটনাটা ছিল ব্ল্যাক হোল ট্র্যাজেডি। ব্ল্যাক হোল মানে হচ্ছে ওই মহাকাশের ব্ল্যাক হোল না, অ্যাকচুয়ালি ব্ল্যাক হোল ট্র্যাজেডি। হোয়াট ইজ ব্ল্যাক হোল ট্র্যাজেডি? এখানে অ্যাকচুয়ালি 146 জন তখন ফোর্ট উইলিয়ামে ছিল, যাদেরকে সিরাজউদ্দৌলা নিয়ে গিয়ে একটা বন্ধ ঘরের মধ্যে, আই থিঙ্ক 10x10 হবে মেবি, এই 10x10 একটা ঘরের মধ্যে মেবি বন্ধ করে রেখেছিল এক রাতের জন্য। তারপরে যখন পরের দিন সকালবেলায় গিয়ে দরজা খোলা হলো, তখন দেখা গেল যে 146 জনের মধ্যে 23 জন বেঁচে আছে, মানে বাকি 123 জন মারা গেছে। এটার একটা খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট পড়েছিল হচ্ছে ব্রিটিশদের ওপর। কি ইম্প্যাক্ট পড়েছিল আমরা দেখব পরবর্তীতে। ইম্প্যাক্টটা হলো যে ততক্ষণে এই ঘটনা শোনার পর মাদ্রাজ থেকে সিরাজউদ্দৌলার থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য লর্ড ক্লাইভ আর ওয়াটসন রওনা দিয়ে দিল ক্যালকাটার উদ্দেশ্যে। আচ্ছা ভালো কথা, আসলো, ওরা আস্তে ধীরে পৌঁছানোর পরে প্রসঙ্গত তখন রবার্ট ক্লাইভ শুরুতে ক্লার্ক ছিল, আস্তে আস্তে ক্লার্কের থেকে সে গভর্নর পোস্টটা অবধি পৌঁছে যায়। তারপর এই যে ক্লার্ক এবার এই যে লর্ড ক্লাইভ আছে, এই লর্ড ক্লাইভ খুব ধূর্ত একজন লোক ছিল। আচ্ছা অ্যাকচুয়ালি কি হয় যে পড়ার মাঝখানে যদি কোনো ছবির সাহায্য নেওয়া যায় কোনো কিছুকে মনে রাখার জন্য, তাহলে সেটা বেশিক্ষণ মনে থাকে। যাই হোক, পরবর্তীতে ক্লাইভ বেঙ্গলে এসে বলল যে সিরাজউদ্দৌলা তোমরা তো এরকম করলা, তো তুমি এক কাজ করো, তুমি আলীনগরে আসো। আলীনগরে আসার পরে আমরা একটা চুক্তি করব। এখন আলীনগরটা কোন জায়গা? আলীনগরটা হচ্ছে বর্তমান কলকাতা বা তখনকার দিনের ক্যালকাটা বা কলিকাতাকে সিরাজউদ্দৌলা আলীনগর বা আলিপুর নাম দিয়েছিল। এই আলীনগরে সিরাজউদ্দৌলাকে ডাকার পরে ব্রিটিশরা একটা চুক্তি করলো। চুক্তিটাতে কি ছিল? চুক্তিটাতে ওরা বলল যে দেখো আমাদের অনেক খরচাপাতি হয়ে গেছে এই যুদ্ধ করতে গিয়ে, তো তোমাকে এই খরচাটাকে আমাদের আবার রিটার্ন করতে হবে, মানে একটা ক্ষতিপূরণ দিতে হবে।
ঠিক আছে, ক্ষতিপূরণ দিবে। সিরাজউদ্দৌলা বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার অসুবিধা নেই। কিন্তু আরেকটা জিনিস বললো যে সেই যে ফারুক শিয়ার ফরমান দিয়েছিল 1717 খ্রিস্টাব্দে, সেই ফরমানটা কিন্তু এখনো অটুট থাকবে, লাইক আমুজমেন্ট, যাই হোক সেটা না। তো ফরমানটা অটুট থাকবে, আর ফরমানের যেই কথাগুলো বলেছিল ওরা, সেই কথাগুলো কিন্তু এখনো কন্টিনিউ হবে। সিরাজউদ্দৌলাকে এই চুক্তিটা মেনে নিতে হয়েছিল দুর্ভাগ্যবশত। এবার ব্রিটিশরা খালি এই চুক্তিটা করেই শান্তি পায়নি। ব্রিটিশরা ভাবলো যে না, এখন আমরা এক কাজ করব, আমরা সিরাজউদ্দৌলাকে ওর জায়গার থেকে সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে আমাদেরই লয়াল একজন নবাবকে আমরা নিযুক্ত করব। লয়াল নবাবটা কী ছিল পরবর্তীতে আমরা জানতে পারবো। লয়াল নবাবটা ছিল হচ্ছে মির্জাফর। আচ্ছা, দেখি কি বলেছে পরে। তখন ওরা কি করলো, মির্জাফরকে বিভিন্ন টাকা পয়সার মাধ্যমে বা ঘুষ দিয়ে মির্জাফরকে নিজেদের টিমে করে নিল। আচ্ছা, ভালো কথা। এবার মির্জাফর ওদের টিমে এসে গেল। প্লাস আরেকজন ছিল মানিক চাঁদ। এই মানিক চাঁদ তখন ছিল হচ্ছে আলীনগরের দায়িত্বে, আলিপুরের দায়িত্বে মানিক চাঁদ ছিল। তো মির্জাফর, মানিক চাঁদ পরবর্তীতে একসাথে হয়ে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তৈরি করতে লাগলো আস্তে আস্তে। আচ্ছা, এভাবেই ষড়যন্ত্রটা যখন আস্তে আস্তে খুব গম্ভীর হয়ে গেল, তখন সিরাজের যেই সেনাবাহিনী ছিল, সিরাজের সেনাবাহিনী এবং লর্ড ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনী একটা জায়গায় গিয়ে দেখা করলো, মানে অবশ্যই যুদ্ধের জন্য দেখা করলো। সেই জায়গাটা ছিল হচ্ছে পলাশি। জিওগ্রাফিক্যালি পলাশি ভাগীরথী নদীর তীরে। পলাশি হলো ভাগীরথী নদীর তীরে। এই পলাশিতে যুদ্ধটা হয়েছিল যখন, যুদ্ধটা একটা একতরফা যুদ্ধ ছিল। তার কারণ হলো যে সিরাজউদ্দৌলার বাহিনীতে মির্জাফরের আন্ডারে এরকম অনেক, প্রায় বেশিরভাগ সেনাটাই মির্জাফরের আন্ডারে ছিল। এবার এই মির্জাফর যখন অংশগ্রহণ করলো না যুদ্ধে, তখন মির্জাফর যে সেনাটাকে লিড করছিল, ওই সেনাটাও অংশগ্রহণ যুদ্ধে করেনি। এবং কলিকাতার যে হেড ছিল মানিকচাঁদ, সেই মানিকচাঁদও যুদ্ধে কোনো রকম অংশগ্রহণ করেনি। কিন্তু মোহনলাই আর মীর মদন খুব ব্রেভলি সিরাজউদ্দৌলার সাথে এই যুদ্ধটা করে গেছে শেষ অবধি। কিন্তু শেষে গিয়ে সিরাজউদ্দৌলা ব্রিটিশদের সাথে এবং ব্রিটিশদের এই বেইমানির সাথে ওরা ঠিকঠাক জিতে উঠতে পারেনি অবশ্যই। সেই জন্য কি হয়, ব্রিটিশরা পলাশির যুদ্ধ জিতে যায়। এবার এই পলাশির যুদ্ধটা খুব একটা ইম্পর্টেন্ট রোল পালন করে এই কারণেই যে ব্রিটিশরা আস্তে আস্তে একটা ট্রেডিং কোম্পানির থেকে আস্তে আস্তে অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে ঝুঁকতে শুরু করে দেয়। ব্রিটিশরা ট্রেডিং কোম্পানির থেকে আস্তে আস্তে অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে ঝুঁকতে এখান থেকেই শুরু করে দেয়। এবার পলাশির যুদ্ধ শেষ হওয়ার পর বেঙ্গলে বসে হচ্ছে মির্জাফর অবভিয়াসলি একজন লয়াল ছিল। আমরা আগেই দেখলাম মির্জাফর একজন লয়াল ছিল ব্রিটিশদের। সেই জন্য মির্জাফর বসেই ওদেরকে, প্রথম কথা ব্রিটিশদের সবার আগে মির্জাফর 1,77,00,000 টাকা দিয়েছিল ক্ষতিপূরণ হিসেবে। 1,77,00,000, 1 2 3 4 5, 1,77,00,000 টাকা তখনকার দিনে মির্জাফর কোম্পানিকে দিয়েছিল। এবং আরেকটা জিনিস দিয়েছিল, সেই জিনিসটা হলো 24 পরগনা। তখন তো এরকম মানে এখনকার মতো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ছিল না। উত্তর 24 পরগনা বলার ক্ষেত্রে বলে রাখি যে পশ্চিমবঙ্গের কিন্তু সব থেকে জনঘনত্বের দিক থেকে উত্তর 24 পরগনা হলো সব থেকে শ্রেষ্ঠ জেলা। এবার আগেকার দিনে মানে পুরনো সময় আর কি 24 পরগনা ছিল, কিন্তু উত্তর বা দক্ষিণ কিছুই ছিল না। তো এই 24 পরগনার জমিদারি গোটাটা ইংলিশ কোম্পানিদের হাতে চলে গেল বাই
মীর জাফর। এভাবেই আস্তে আস্তে কোম্পানি, এখানে একটা তোমরা জিনিস দেখছো হয়তো, যে কোম্পানি আগে ভারতে যখন এসেছিল তখন ট্যাক্স দিত, ট্যাক্স দিয়ে বিজনেস করতো। আস্তে আস্তে এই ট্যাক্স দেওয়াটা, কোম্পানির এই ট্যাক্স দেওয়াটা বন্ধ হয়ে গেল, কোম্পানির ট্যাক্স দেওয়াটা বন্ধ হয়ে গেল। তারপর আস্তে আস্তে কোম্পানি কি করলো, ট্যাক্স দেওয়ার বদলে নেওয়া শুরু করলো। এই যে কোম্পানি আস্তে আস্তে দিওয়ানি রাইট পেয়ে গেল বিভিন্ন জায়গার, সেই জন্য কোম্পানি আগে খালি কমার্শিয়াল একটা বডি ছিল, কিন্তু আস্তে আস্তে সেটা একটা পলিটিক্যাল বডিতে কনভার্ট হয়ে গেল। এই জন্য পলাশির যুদ্ধের ইম্পর্টেন্স ইতিহাসে এতটা বেশি। আচ্ছা, সে যাই হোক, আস্তে আস্তে যখন মির্জাপুর বুঝতে পারলো যে এভাবে যদি কোম্পানি আমাদেরকে লুণ্ঠন করতে থাকে, মানে বাংলাকে লুণ্ঠন করতে থাকে, তাহলে কয়েকদিনের মধ্যেই বাংলার যেই কোষাগার আছে, বাংলার যেই অঢেল সম্পদ আছে, সেটা গোল্ড, সিলভার টিলভার যাই হোক না কেন, সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর সেটা যাতে শেষ না হয় সেই জন্য মির্জাপুর বিভিন্ন দিক থেকে কোম্পানির বিরুদ্ধে অনেক কাজ করতে লাগলো। এতে কোম্পানি রাগ হয়ে কি বললো, যে মির্জাপুরের এগুলো কিছু করার দরকার নেই, মির্জাপুর তুমি গদি থেকে সরে যাও, কারণ আমরা তোমাকে বসিয়েছিলাম, এখন তুমি যদি আমাদের সাথে বেইমানি করো তাহলে পরে কী করে হবে। তখন বললো যে কে এরকম নবাব হবে। তখন মীর কাসিম হাত তুললো যে আমি নবাব হবো। বললো ঠিক আছে, তাহলে তুই নবাব হবি, তুই বসে পড় নবাবের গদিতে আর কি। তো মীর কাসিম বসে পড়লো। মীর কাসিম বসে পড়ার বদলে মীর কাসিম কি কি দিল। মীর কাসিম জমিদারি রাইট দিল বর্ধমানের। তখনকার দিনে বর্ধমান, তারপর মিদনাপুর প্রভৃতির জমিদারি রাইট কোম্পানিকে দিয়ে দিল মীর কাসিম বসে। তারপরেই মীর কাসিম ধীরে ধীরে যুক্ত হয়ে যায় ব্যাটেল অফ বক্সারে। ব্যাটেল অফ বক্সারটা কি আমরা সেটা নেক্সট ভিডিওতে কভার করব, কিন্তু তার আগে আমাদের এটা জেনে নেওয়া দরকার যে মীর কাসিম প্রথম দিকে ব্রিটিশদের সাপোর্টে থাকলে পরেও আস্তে আস্তে মীর কাসিমও যখন মির্জাপুরের মতন বুঝতে পেরেছিল যে না, এভাবে চলতে থাকলে বাংলার কোষাগার খুব তাড়াতাড়ি লুণ্ঠিত হয়ে যাবে ইংরেজদের দ্বারা, তখন সে আস্তে আস্তে মির্জাপুরের মতনই বিভিন্ন কলাকৌশলে সেনাবাহিনীকে ট্রেন করাতো। তারপর ওর যে ক্যাপিটালটা ছিল সেটা মুর্শিদাবাদে ছিল, মুর্শিদাবাদ থেকে সেটাও ট্রান্সফার করে নিয়ে গেল কোথায়, মুর্শিদাবাদ থেকে সেটাও ট্রান্সফার করলো মুঙ্গেরে। মুঙ্গেরটা কোথায়? মুঙ্গের তো বাংলায় নেই, কিন্তু তখনকার দিনে বাংলায় ছিল। এই মুঙ্গেরে যে ও নিয়ে গেল, মুঙ্গের বর্তমানে আর কি বিহারে আছে। এই মুঙ্গেরে নিয়ে যাওয়ার পর সে ভাবলো যে এই কয়েকদিন আমি একটু ভালো করে আমার মতন করে রাজত্ব করতে পারবো, কারণ তখনও ব্রিটিশরা কলিকাতায় এবং কিছু মুর্শিদাবাদে অ্যাপয়েন্টেড ছিল। সেখান থেকে অনেক দূর থাকা সত্ত্বেও ইংরেজরা কী করলো, মীর কাসিমকে ওয়ার্ন করে দিল যে দেখো, তুমি বিজনেসে আমাদের সাহায্য করছো, ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু তোমাকে এই গদিতে বসিয়েছি, তাই আমাদের কাজে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করো না। মীর কাসিম ভাবলো ব্যাপারটা তো ঠিকই, কিন্তু বাংলার কোষাগার যেভাবে লুণ্ঠন করছে কি করা যায়। এরপরেই মীর কাসিম পরবর্তীতে আরও দুজনের সাহায্য নিয়ে প্লাস মীর কাসিম তিনজনে মিলে একটা যুদ্ধে জড়িয়ে পড়লো ব্রিটিশদের সাথে। সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ, যেটা নাকি আমরা পরের ভিডিওতে কভার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে এবং সাথে থাকবে, যাতে আমরা মডার্ন হিস্ট্রিটা গোটাটা আস্তে আস্তে পুরোটাই শেষ করে ফেলতে পারি। থ্যাংক ইউ।